আমার সকল প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য চন্দ্রগুপ্ত নাটকের বাকি কিছুটা অংশ। নাটকটি একটি বড় নাটক, তাই একদিনে আলোচনা করা সম্ভব হচ্ছে না। আমি পার্ট 1 অংশের আলোচনা আগে করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব। আর আজকে আলোচনা করব পরবর্তী কিছুটা অংশের, অর্থাৎ আজকেও নাটকটি শেষ হবে না। আগের দিন আমরা কি জেনেছিলাম যে সম্রাট সেকেন্দার এবং তার সেনাপতি সেলুকাস নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, যেখানে সূর্য অস্ত যাচ্ছে সিন্ধু নদী তটে। তো সেই রকম একটা পরিস্থিতিতে সেকেন্দার ভারতবর্ষের প্রশংসাসূচক কিছু কথা বলছেন। ভারতবর্ষের প্রকৃতি, ভারতবর্ষের মানুষ দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং সেই সম্পর্কিত কথাবার্তাই তিনি বলছেন তার সেনাপতি সেলুকাসকে। তো এইরকম একটা সময়ে যখন তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, তো কি বলা হচ্ছে দেখো এখানে, চন্দ্রগুপ্তকে ধরিয়া অ্যান্টিগন্সের প্রবেশ। এই অ্যান্টিগন্স কে ছিলেন না, সম্রাট আলেকজান্ডার অর্থাৎ সেকেন্দার এর একজন সেনাধ্যক্ষ। সেনাধ্যক্ষ মানে হলো সেনা প্রধান আর কি, সৈন্যদের মধ্যে একজন প্রধান হলো অ্যান্টিগন্স। তো সে চন্দ্রগুপ্তকে ধরে নিয়ে প্রবেশ করছে এই রাজার কাছে। সেকেন্দার তখন জানতে চাইলেন, কি সংবাদ অ্যান্টিগন্স, ও কে? তো যেহেতু এরকম একজন অপরিচিত মানুষকে নিয়ে অ্যান্টিগন্স প্রবেশ করছে, তাই সেকেন্দার তখন অ্যান্টিগন্সের কাছে প্রশ্ন করছে যে ও কে। অ্যান্টিগন্স তখন কি উত্তর দিল না, গুপ্তচর। সেলুকাস বলছে, সে কি? তো গুপ্তচর কাদেরকে বলে না, যারা লুকিয়ে লুকিয়ে অপর রাজার চরবৃত্তি করে। চরবৃত্তি করা মানে কি না, একজন রাজার খবর আর একজন রাজার কাছে পাঠিয়ে দেয়। অর্থাৎ একজন রাজা কি করছেন, তার সেনাবাহিনী কীরকমভাবে তিনি পরিচালনা করছেন, কোথায় কোথায় যুদ্ধ করতে যাওয়ার কথা রয়েছে, কিভাবে আক্রমণ কৌশল, এই সমস্ত কোনো একজন রাজার যে ভিতরকার খবর, যেটা কেবলমাত্র সেই রাজা এবং তার খুব কাছের কয়েকজন মানুষ জানবেন, সেই খবরগুলোই অন্য রাজ্যের রাজার কাছে যে পাচার করে দেয় তাকেই গুপ্তচর বলা হয়। তো যখন অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তকে ধরে নিয়ে রাজার কাছে প্রবেশ করলেন, তখন অ্যান্টিগোনাস চন্দ্রগুপ্তর কি পরিচয় দিলেন না, এ একজন গুপ্তচর। তখন সেলুকাস চমকে উঠল, সে কি? তো সেকেন্দার কি বলছেন, গুপ্তচর? তো সেকেন্দার একজন সম্রাট, তিনি এরকম গুপ্তচরের কথা শুনে খুব স্বাভাবিকভাবেই অবাক হয়ে যাচ্ছেন। তো তাই তিনি বলছেন, গুপ্তচর? অ্যান্টিগোনাস কি বলছেন না, আমি দেখলাম যে এক শিবিরের পাশে বসে নির্জনে শুষ্ক তালপত্রে কি লিখছিল। আমি দেখতে চাইলাম, পত্রখানি দেখালো, পড়তে পারলাম না, তাই সম্রাটের কাছে নিয়ে এসেছি। অর্থাৎ চন্দ্রগুপ্ত সে কি করছিল না, একটা শিবিরের পাশে বসে শুষ্ক তালপত্রে কি যেন লিখছিল। তো যেহেতু সেকেন্দার একজন বিদেশি রাজা, তিনি বাইরে থেকে ভারতবর্ষ আক্রমণ করতে এসেছেন, তো যেখানে যুদ্ধ হচ্ছিল সেখানে তিনি শিবির স্থাপন করেছিলেন। সেই শিবিরে রাজার সেনাবাহিনী বা রাজা নিজে থাকতেন এবং সেখানেই তাদের সমস্ত কিছু গুপ্ত ব্যাপার আলোচনা করা হতো বা সিদ্ধান্ত নেওয়া হতো। তো সেখানেই চন্দ্রগুপ্ত শুষ্ক তালপত্রে অর্থাৎ শুকনো তালপাতায় কি যেন লিখে নিচ্ছিল। যেহেতু সম্রাট সেকেন্দার এবং তার সঙ্গে যারা রয়েছে তার সেনাবাহিনী, যেমন সেলুকাস, অ্যান্টিগোনাস, তারা সবাই সেই গ্রিক দেশ থেকে আসছেন, তো তাই তারা চন্দ্রগুপ্তের লেখা পড়তে পারছে না। চন্দ্রগুপ্ত যে শুকনো তালপাতায় কী লিখছিল সেটা তারা পড়তে পারছে না। তো যখন চন্দ্রগুপ্তের কাছে সে পত্রখানি দেখতে চেয়েছিল, পত্রখানি অ্যান্টিগোনাসকে চন্দ্রগুপ্ত দেখিয়েছিল, কিন্তু চন্দ্রগুপ্তের লেখা সে কিছুই বুঝতে পারেনি। তাই চন্দ্রগুপ্তকে অ্যান্টিগোনাস এই সম্রাটের কাছে ধরে নিয়ে এসেছে। তো এরপরে কি বলা হচ্ছে দেখো, সেকেন্দার তখন সেই যুবককে প্রশ্ন করছে যে কি লিখছিলে যুবক, সত্য বলো। চন্দ্রগুপ্ত তখন বলছে, সত্য বলবো রাজাধিরাজ, ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই। অর্থাৎ সত্য বলার কোনো প্রসঙ্গই আসে না, কারণ ভারতবাসী কখনোই মিথ্যা কথা বলে না। ভারতবাসী এখনো মিথ্যা কথা বলতে শেখেনি। তো মিথ্যা কথা বলার কোনো ব্যাপারই এখানে নেই, কারণ চন্দ্রগুপ্ত যা বলবে সে সবসময় সত্য কথাই বলবে। তো সেকেন্দার এই কথা শুনে কি করলো, একবার সেলুকসের প্রতি চাহিলেন, পরে চন্দ্রগুপ্তকে কহিলেন। সেকেন্দার তখন বলছে, উত্তম, বলো কি লিখছিলে। তো এটা যেহেতু নাটক, তো সেকেন্দার কীরকম কি আচরণ করছেন সেগুলো উল্লেখ করা রয়েছে। একবার তিনি এই কথা শুনে সেলুকসের দিকে চাহিলেন, তাকালেন এবং তার পর মুহূর্তেই কি বললেন যে উত্তম অর্থাৎ ভালো কথা, বলো কি লিখছিলে।
চন্দ্রগুপ্ত তখন বলছে, আমি সম্রাটের বাহিনী চালনা, ব্যূহ রচনা প্রণালী, সামরিক নিয়ম এইসব মাসবধি কাল ধরে শিখছিলাম। অর্থাৎ চন্দ্রগুপ্ত এই যে একজন দিগ্বিজয়ী সম্রাট সেকেন্দার, তিনি কিভাবে তার সেনাবাহিনী পরিচালনা করেন, তিনি কিভাবে একটা যুদ্ধ করেন, অর্থাৎ তার সামরিক নিয়মগুলি কি কি, এই সমস্ত কিছুই এই চন্দ্রগুপ্ত মাসবধি কাল ধরে এখানে থেকে সে শিখেছে, আর সেইগুলোই সে শুকনো তালপাতায় লিখে নিচ্ছিল। তো সেকেন্দার তখন বলছে, কার কাছে? চন্দ্রগুপ্ত বলছে, এই সেনাপতির কাছে। সেকেন্দার তখন বলছে, সত্য সেলুকাস? অর্থাৎ চন্দ্রগুপ্ত এতদিন কার কাছে এই সমস্ত যুদ্ধ প্রণালী শিখেছে? না, সেলুকাসের কাছে। তখন সেকেন্দার একটুখানি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে সেলুকাসকে জিজ্ঞাসা করছে, সত্য সেলুকাস? তখন সেলুকাস বলছে কি, না সত্য। সেকেন্দার তখন চন্দ্রগুপ্তকে বলছে, তারপর? চন্দ্রগুপ্ত তারপরে কি বলছে দেখো, তারপর গ্রিক সৈন্য কাল এ স্থান পরিত্যাগ করে যাবে শুনে আমি যা শিখেছি তা এই পত্রে লিখে নিচ্ছিলাম। অর্থাৎ আগামীকাল গ্রিক সৈন্য এখান থেকে শিবির গুটিয়ে অন্যত্র চলে যাবে, তো তাই এতদিন ধরে সে যা শিখেছে সেইগুলো একটা পাতায় লিখে নিচ্ছিল। সেকেন্দার তখন বলছে, কি অভিপ্রায়ে? অর্থাৎ তার উদ্দেশ্যটা কি? চন্দ্রগুপ্ত বলছে, সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করিবার জন্য নহে। অর্থাৎ সে যে এই সমস্ত যুদ্ধ প্রণালী, যুদ্ধের কৌশল বা কেমনভাবে সৈন্য পরিচালনা করতে হবে, কেমনভাবে ব্যূহ রচনা করতে হবে, সেইগুলো কেন লিখে নিচ্ছিল? সেকেন্দার সাহার সঙ্গে যুদ্ধ করবার তার কোনো উদ্দেশ্য নেই। তখন সেকেন্দার জিজ্ঞাসা করছে, তবে? চন্দ্রগুপ্ত তখন কি বলছে, তবে শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। অর্থাৎ এই যুবককে, সে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত। এটা তোমরা শর্ট কোশ্চেন হিসাবে একটু মনে রাখতে চেষ্টা করবে। তারপরে কি বলছে দেখো, আমার পিতার নাম মহাপদ্ম, আমার বৈমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে আমায় নির্বাসিত করেছে, আমি তারই প্রতিশোধ নিতে বেরিয়েছি। অর্থাৎ এই মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তের পিতার নাম কি? মহাপদ্ম। তার বৈমাত্র ভাই অর্থাৎ বিমাতার সন্তান, সৎ মায়ের পুত্রকে নন্দ, সেই নন্দ সিংহাসন অধিকার করে নিয়ে এই মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছে। অর্থাৎ চন্দ্রগুপ্তকে তার বৈমাত্রেয় ভাই নন্দ তার প্রাপ্য থেকে বঞ্চিত করেছে, তার অধিকার থেকে বঞ্চিত করেছে, তাই সে তার প্রতিশোধ নিতে বেরিয়েছে। কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেই সমস্ত কিছুই সে পরিকল্পনা করছিল। তখন সেকেন্দার বলছে, তারপর? চন্দ্রগুপ্ত তখন কি বলছে, না তারপর শুনলাম মসিডনের ভূপতির অদ্ভুত বিজয় বার্তা। তো চন্দ্রগুপ্ত এরপরে কার কথা শুনেছিল? না মসিডনের ভূপতি। মসিডনের ভূপতি কে? না মসিডনের রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র এই সেকেন্দার, অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডারের কথা তিনি শুনেছিলেন। অর্থাৎ সেকেন্দার সেই সুদূর মাসিডন থেকে ভারতবর্ষ পর্যন্ত কিভাবে তার সাম্রাজ্য বিস্তার করেছে, কিভাবে ধুলোর মতো সমস্ত শত্রুদের উড়িয়ে দিয়ে তিনি তার সাম্রাজ্যের বিস্তার করেছে, সেই খবর চন্দ্রগুপ্ত পেয়েছে। এই সেকেন্দারের বিজয় বার্তার কথা সে জেনেছে। অর্ধেক এশিয়া পদদলে দলিত করে, নদ নদী গিরি দুর্বার বিক্রমে অতিক্রম করে শুনলাম তিনি ভারতবর্ষে এসে আর্যকুলরবি পুরুকে পরাজিত করেছেন। অর্থাৎ আর্যকুলপতি রাজা পুরুকে পরাজিত করেছেন। হে সম্রাট, আমার ইচ্ছা হলো যে দেখে আসি কি সে পরাক্রম, যার ভ্রুকুটি দেখে সমস্ত এশিয়া তার পদদলে লুটিয়ে পড়ে। কোথায় সে শক্তি লুক্কায়িত আছে, আর্যের মহাবীর্যও যার সংঘাতে বিচলিত হয়েছে। তাই এখানে এসে সেনাপতির কাছে শিক্ষা করছিলাম। আমার ইচ্ছা শুদ্ধ আমার হৃত রাজ্য পুনরুদ্ধার করা, এইমাত্র। তো এখানে চন্দ্রগুপ্ত কি জানাচ্ছে, যে এত বীর বিক্রমী একজন রাজার কথা শুনে চন্দ্রগুপ্ত তার কাছে এসে হাজির হয়েছিল। কেন? না তার মধ্যে কি শক্তি আছে, যে শক্তি দেখে আর্য রাজার মহাবীর্যও যেন সংঘতে বিচলিত হয়েছে। তো সেই শক্তি সে সামনাসামনি দেখতে এসেছে, সে প্রত্যক্ষ করতে এসেছে। তাই সে সেনাপতির কাছে এসে শিক্ষা নিচ্ছিল। কেন শিক্ষা নিচ্ছিল? কেবলমাত্র তার একটাই ইচ্ছা, সে তার হৃত রাজ্যকে পুনরুদ্ধার করবে। এই উদ্দেশ্যেই সে এখানে সেনাপতি সেলুকাসের কাছ থেকে যুদ্ধের কৌশল শিখে নিচ্ছিল। তো এটাই তার উদ্দেশ্য। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আশা করছি তোমরা নাটকটি বুঝতে পারছো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর তোমাদের যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা কোনো জায়গায় অপছন্দ হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে কোন অংশটা তোমাদের আরেকটু বললে বা কিভাবে বললে তোমাদের সুবিধা হয়। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের আলোচনা এই পর্যন্তই।